ছাত্ররা আজকে আমরা আমাদের চতুর্থ দিনের ক্লাস শুরু হচ্ছে। তোমরা আগের দিন ক্লাস করেছো। আগের দিন ক্লাস আমরা বীজগণিতের ক্লাস করেছি, আর আজকে আমার চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনের ক্লাস। তোমরা জানো আমাদের পাটিগণিত হয়ে গেছে, বীজগণিত হয়ে গেছে, এবার বাকি রয়েছে জ্যামিতি এবং পরিমিতি। আজকে তোমাদের আমি জ্যামিতি এবং পরিমিতির ব্যাপারগুলো বলবো, আর কিভাবে তোমরা করবে সেটা আমি আজকে বলবো। ক্লাসটা তোমরা একটু মন দিয়ে শোনো। তো এই ক্লাসটা শোনার আগে আমরা এই ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগটা থাকছে জ্যামিতির, আর ঠিক জ্যামিতি হয়ে যাওয়ার পরেই আমি তোমাদেরকে পরিমিতিটা বলবো। এখন এই জ্যামিতি ক্লাসটা করার আগে এই জ্যামিতির বিষয়ে কতগুলো জিনিস তোমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। তো যেগুলো না জানলে পারে তোমরা অসতর্ক হয়ে কাজ করলে তোমাদের কিছু নম্বর ডিডাক্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের সেই বিষয়গুলো আগে প্রথমে আলোচনা করে দিই, কোন কোন বিষয়গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। প্রথমত আমি যেটা বলছি, যদি ক্ষেত্র বিশেষে অঙ্কনাদি উল্লেখ না থাকে তবে কিন্তু তোমাদের নম্বর বাদ যেতে পারে। ধরো তুমি একটা উপপাদ্য করছো, এই উপপাদ্য করার সময় তোমার অঙ্কন আছে কিন্তু তুমি অঙ্কনটা উল্লেখ করলে না, তাহলে কিন্তু তোমার নম্বরটা বাদ যাবে। এটা কিন্তু খুব ভালো করে শুনে নাও। 2 নম্বর হচ্ছে, যদি যুক্তিমূলক তথ্যাদির ক্রমানুসারে উল্লেখ না থাকে তাহলেও নম্বর বাদ যাবে। ধরো তুমি একটা উপপাদ্য লিখছো, উপপাদ্য লিখতে লিখতে তুমি ধারাবাহিকভাবে লিখছো না, এলোমেলোভাবে লিখছো, যেখানে যেটা লেখার কথা সেখানে সেটা লিখছো না, তাহলে সেক্ষেত্রেও তোমাদের নম্বর বাদ যেতে পারে। আর মনে রাখবে যে জ্যামিতি অথবা জ্যামিতির ক্ষেত্রে যেটা আমরা উপপাদ্য লিখি এবং উপপাদ্যের প্রয়োগ লিখি, সেখানে যদি তুমি কোনো ভুল তথ্য পরিবেশন করো তাহলেও কিন্তু তোমার নম্বর বাদ চলে যেতে পারে। 3 নম্বর হচ্ছে, চিত্র ছাড়াই তুমি উপপাদ্য করছো, চিত্র ছাড়াই তুমি উপপাদ্যের প্রয়োগ করছো, বা সামঞ্জস্যবিহীন তুমি উপপাদ্য করছো, সেক্ষেত্রেও কিন্তু মনে রাখবে তুমি কোনো নম্বর পাবে না। মানে চিত্র ছাড়া তুমি যদি কোনো উপপাদ্য মুখস্থ করে তুমি লিখে ফেললে তাহলে কিন্তু কোনো নম্বর তুমি পাবে না। আর একটা চিত্র তুমি এঁকেছো কিন্তু সেই চিত্রটা তোমার পরিচ্ছন্ন নয়, অপরিচ্ছন্ন চিত্র। এক্সামিনার যদি দেখেন যে এই অপরিচ্ছন্ন চিত্র পড়ে বুঝতে পারছেন না, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তোমার নম্বর বাদ যেতে পারে। আর আরেকটা কথা মনে রাখবে, তুমি একটা চিত্র অঙ্কন করে তুমি যে নামকরণ করেছো, উপপাদ্যে তুমি যে নামকরণ করেছো বা সম্পাদ্যে তুমি যে নামকরণ করেছো, যখন তুমি খাতায় লিখছো সেই নামকরণটা নেই, তাহলে মনে রাখবে কিন্তু এই উপপাদ্য এর ক্ষেত্রে, এই উপপাদ্যের প্রয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমার নম্বর বাদ যেতে পারে। সুতরাং এগুলো তোমরা কিন্তু কেয়ারফুলি চিন্তাভাবনা করে করবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রীরাই প্রশ্ন করে যে স্যার আমরা পেন দিয়ে করব না পেন্সিল দিয়ে সবগুলো লিখব। দেখো, এখন জ্যামিতির ক্ষেত্রে তোমাদের তো অনেক অবজেক্টিভ করতে হবে, জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য রয়েছে, জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্যের প্রয়োগ রয়েছে, সম্পাদ্য রয়েছে। তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি, খুব কেয়ারফুলি তোমরা ব্যাপারটা শোনো, যে একমাত্র সম্পাদ্যের ক্ষেত্রে তুমি পেন্সিল, অবশ্যই পেন্সিল কম্পাস, স্কেল এবং পেন্সিল দিয়ে তুমি নামকরণ করবে। এখানে কিন্তু কোনো রকম মার্কশিট তোমাকে দেওয়া হবে না। একদম পেন্সিল দিয়ে নামকরণ, পেন্সিল কম্পাস দিয়ে সমস্ত ছবি সুন্দর করে তোমাকে আঁকতে হবে। আর অবজেক্টিভের ক্ষেত্রে তুমি যদি পেনের ইউজ করো তাহলেও কোনো অসুবিধা নেই। এবং উপপাদ্যের ক্ষেত্রেও বলা হয়েছে যে তুমি যদি সেখানে পেন ইউজ করে করো সেক্ষেত্রে এক্সামিনার হয়তো মেনে নেবেন, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে মেনে নেবেন না। সেই জন্য আমার কথা হচ্ছে তোমাদের কাছে, তোমরা সম্পাদ্যের ক্ষেত্রে কখনো পেন ইউজ করবে না।
কখনো করবে না। উপপাদ্যের প্রয়োগ যেখানে আছে সেখানেও তুমি পেন্সিল ইউজ করতে পারো, কখনো কখনো পেন ইউজ করেও হয়তো তোমার মেনে নিতে পারেন, কিন্তু পেন্সিল ইউজ করাটা ভালো। কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাকে মার্সি করা হবে না। আর সম্পাদ্যের ক্ষেত্রে ধরো তোমাকে একটা প্রদত্ত মান দেওয়া আছে, তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা আছে, তুমি সেই মেজারমেন্টটা না নিয়ে তুমি অন্য মেজারমেন্ট নিয়ে করছো, ঠিক আছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে তোমাকে প্রশ্নে যে মেজারমেন্টটা বলেছে সেই মেজারমেন্ট থেকেই কিন্তু তোমাকে সমস্ত কিছু করতে হবে, সেটাই তোমাকে নিতে হবে। তুমি তোমার মতো করে মেজারমেন্ট নিয়ে নেবে সেটা কিন্তু হবে না। আরেকটা কথা আমি আগেও বলেছি, আবার সেটা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা উপপাদ্য করছো বা উপপাদ্যের প্রয়োগ করছো, ধরো একটা পাতাতে করতে করতে তোমার হয়তো পরের পাতায় প্রয়োজন আছে, তুমি প্রথম পাতাতে তো ছবি এঁকেইছো, তাহলে দ্বিতীয় পাতাতে তোমাকে উল্টাতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা উল্টাতে উল্টাতে তোমার হয়তো নামকরণে ভুল হয়ে গেল, তখন করবে কি, একটা ছোট্ট করে ছবি পরের পাতাতে এঁকে নিও, তাহলে এখানে যে নামকরণটা আছে সেখানে যেন একই নামকরণ থাকে, তাহলে তোমাকে আর উল্টিয়ে উল্টিয়ে করতে হচ্ছে না, সেটা দেখে দেখে তুমি সুন্দর করে করে দেবে, তাতে করে তোমার এররটা কম হবে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলি জ্যামিতির মার্কস ক্লাসিফিকেশান। আমি আগেই প্রথমেই একদম প্রথম যে প্রথম ক্লাসে তোমাদের সুন্দর করে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি, তোমরা খুব ভালো করেই সেটা জেনেছো। এবারে আমি আরেকটাবার শুধু স্মরণ করে দিচ্ছি, যেমন বহু পছন্দভিত্তিক প্রশ্ন যেটাকে আমরা এমসিকিউ বলি, সেখানে তোমাদের দুটো থাকবে, শূন্যস্থান পূরণ সেটা দুটো থাকবে, আর সত্য অথবা মিথ্যা একটি থাকবে, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 4টি থাকবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমার 3rd দিনের ক্লাসে আমি তোমাদেরকে বীজগণিতের ক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আমি 4টের কথা বলেছিলাম, কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2টো করতে হবে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এটা স্মরণ করে নাও। আর জ্যামিতির ক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 4টে থাকবে, প্রতিটাতেই 2 নম্বর করে থাকছে, 4 দুগুণে 8 নম্বর, এগুলো আমরা আগেই বলেছি। এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি বলছি জ্যামিতির ক্ষেত্রে একমাত্র তুমি যদি টেক্সট বইয়ের সমস্ত কিছু করো, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য অথবা মিথ্যা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, জ্যামিতির যে 10ম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের বই রয়েছে সেখানে এনাফ জিনিস রয়েছে। আমার মনে হয় তোমরা এটা খুব ভালো করে করো, খুব ভালো করে লিখে লিখে করো, ছবি এঁকে প্র্যাকটিস করবে, আমার মনে হয় তোমাদের কোনো কিচ্ছু অসুবিধা হবে না, তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। আর তোমরা তো একটা টেস্ট পেপার তো করছোই, তাহলে তোমাদের চিন্তার কিছু কারণ নেই, ঠিক আছে। তাহলে আমি জ্যামিতির ক্ষেত্রে যে যে সতর্কতাগুলো বললাম সেগুলো মনে রাখবে। দেখো, আমি আজকে তোমাদের অনেক প্রশ্ন হয় জ্যামিতিতে, তোমরা জানো, আমি টেক্সট বই পড়তে বললাম তোমাদেরকে, উদাহরণ এবং এক্সারসাইজ পড়তে বললাম, আমি কিছু কিছু প্রশ্ন আমাকে তো তোমাদের করাতেই হবে, ঠিক আছে, এই মুহূর্তে কিছু প্রশ্ন প্র্যাকটিস করানোটা দরকার। আমি তোমাদের কিছু কিছু প্রশ্ন দিচ্ছি, দেখো। যেমন প্রথম প্রশ্নতে আমি আসি, প্রথম প্রশ্নটা যেটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান যায়, কোণ এ ও বি দিস ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, এবং সিডি সমান 10 সেন্টিমিটার, এবং সিডি সমান 10 সেন্টিমিটার হলে ওডি এর দৈর্ঘ্য কত? আমি আগের দিন অঙ্ক বসতে তোমাদের কি বলেছি, যে প্রথমে অঙ্কটাকে খুব ভালো করে বুঝবে, তারপরে করবে।
একটা বারের জায়গায় তুমি দুবার ধরে পড়বে অঙ্কটাকে, কেমন? এই জ্যামিতির ক্ষেত্রে তোমাকে খুব ভালো করে ছবিটা বুঝতে হবে, ঠিক আছে? তোমাকে বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। ও কেন্দ্রীয় বৃত্ত মানে কি, তার সেন্টারটা হচ্ছে ও, তাহলে এই সেন্টারটা আমি কত বলছি, ও, এটা গিভেন, এটা কিন্তু দেওয়া আছে। এবার কি বলছে, এবি এবং সিডি দুটি সমান যায়, তাহলে এইটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি, এই দুটো যায় আছে। এইটা এবি আর এটা হচ্ছে সিডি, দে আর ইকুয়াল। এই এবি লেন্থের সাথে সিডি লেন্থটা ইকুয়াল, এটা কিন্তু গিভেন, বলে দেওয়া আছে। এবার বলেছি কি, কোণ এওবি 60 ডিগ্রি, তাহলে তুমি এটা যোগ করো, ওর সাথে এ যোগ করো, বি এর সাথে ও যোগ করো। তোমাকে কি বলেছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, গিভেন, এটা বলে দিয়েছে, এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তোমাকে কি বলেছে, এখান থেকে এই ওডি লেন্থটা বের করতে বলেছে, এই ওডি লেন্থটা, এই লেন্থটা বের করতে বলেছে, এই লেন্থটা, ঠিক আছে? দেখো আনসারটা তুমি একটু দেখো, লজিকটা দেখো, এইটা তো তোমার জ্যা হচ্ছে আর এটা জ্যা। আচ্ছা, এইটা হচ্ছে ওবিটা হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ, ও এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা, এই কোণটা তোমাকে কত ডিগ্রি বলেছে, এই কোণটা 60 ডিগ্রি বলেছে। তাহলে এই ওবি এবং ও এ এই দুটো যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই ব্যাসার্ধের বিপরীত কোণ আর এই ব্যাসার্ধের বিপরীত কোণ, তাহলে এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল। এটা তো তোমার রেডিয়াস বলেছে আর এটা রেডিয়াস বলেছে, এটা 60 ডিগ্রি, তাহলে এই দুটো রেডিয়াস সমান, কারণ ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সেম। তাহলে এইটার অপোজিট কোণ এই কোণটা, অ্যান্ড এটার অপোজিট কোণ এই কোণটা, এই দুটো কোণ কিন্তু ইকুয়াল হয়ে যাবে, তাই তো? তার মানে ও এ বি কোণ সমান ও বি এ কোণ, তাহলে ও এ বি কোণ ইকুয়াল ও বি এ কোণ। কেন এটা ইকুয়াল হয়ে যাবে? বিকজ ও এবং ও বি হচ্ছে দুটোই রেডিয়াস বোঝাচ্ছে, ঠিক আছে? আবার দেখো, এইটা যদি তোমার 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সামেশন যোগফলটা কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তিনটে মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা যদি বাদ যায়, তাহলে এই দুটো কোণের যোগফল কত? 180 মাইনাস কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল, এটা 60 ডিগ্রি হলে এই দুটো কোণের যোগফল হয়ে যাচ্ছে কত? 120 ডিগ্রি। এটা হলো। আবার এটা বলেছে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যেহেতু ইকুয়াল, তাহলে এই কোণটা কত ডিগ্রি আসবে? এটাও 60 ডিগ্রি অ্যান্ড এইটাও হচ্ছে 60 ডিগ্রি। তোমরা সমবাহু ত্রিভুজের ডেফিনেশন জানো, যে ত্রিভুজের তিনটে বাহু সমান সেটা সমবাহু ত্রিভুজ, তার প্রতিটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে এই যে ও এ বি, এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সিডিটা যদি তোমার 10 সেন্টিমিটার হয়, আর এ বি আর সিডি তো সমান যায়, এটা যদি 10 সেন্টিমিটার তোমাকে বলে দেয়, এটা যদি 10 সেন্টিমিটার বলে দেয়, তাহলে এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। এবং যেহেতু ও এ বিটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই ব্যাসার্ধটা কত? এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটা 10, এটা 10, এটা 10, ও এ সমান ও বি সমান কত হয়ে যাচ্ছে? এ বি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার হয়েছে? 10 সেন্টিমিটার। তাহলে ওডিটা এখানে কি হচ্ছে? ওডিটাও এখানে ব্যাসার্ধ, তাহলে ওডিটার মানও 10 সেন্টিমিটার হবে, তার মানে এইটাও কত হয়ে যাচ্ছে? 10 সেন্টিমিটার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ও এটা হচ্ছে 10 সেন্টিমিটার, ওবি 10 সেন্টিমিটার, তাহলে ওডিটা কি? ওডিটা রেডিয়াস, তাহলে ওডি যদি রেডিয়াস হয়, তাহলে এটাও 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে? কারণ আমি এখান থেকে কিন্তু ব্যাসার্ধের মানটা বলে দিতে পেরেছি 10 সেন্টিমিটার, সেই জন্য ওডির মানটা কত হবে? আর লেন্থ অফ ওডি ইকুয়াল 10 সেন্টিমিটার। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। আচ্ছা, এর পরের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো পরের প্রবলেমটা বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র সার্কামসেন্টার যেটাকে বলে, পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র এটা ও বলেছে। ওসিবি সমান 50 ডিগ্রি, কোণ ওসিবি দিস ইজ 50 ডিগ্রি। ওসিবি এর মানটা কত? 50 ডিগ্রি হলে
আমাকে বের করতে হবে এখানে বিএসি কোণের মান কত হলে বিএসি এইটার মান কত। খুব ভালো করে আগে প্রশ্নটা পড়ে নাও কি বলেছে এখানে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ওসিবি 50 ডিগ্রি হলে বিএসি কোণ কত। তাহলে আগে প্রথমে আমাকে কনস্ট্রাকশনটা আঁকতে হবে। তাহলে দেখো আমরা এই ছবিটা চেঞ্জ হবে, এটা আগের ছবি ছিল, আমরা এঁকে নিচ্ছি ছবিটা। দেখো প্রথমে আমরা একটা সার্কেল ড্র করি। প্রথমে আমরা একটা সার্কেল ড্র করলাম। দেখো তুমি একটু একটু করে পড়ো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তাহলে পরিকেন্দ্র যদি হয় তাহলে নিশ্চয়ই ত্রিভুজটা এই সার্কেলটার ভিতরে থাকবে এবং 3টে শীর্ষবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা আগেই শিখেছো। তাহলে এটা হচ্ছে এ বি সি। তারপর কি বলেছে এখানে না, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে বৃত্ত মানে তার একটা সেন্টার থাকবে, এই সেন্টারটা আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ও। যেহেতু এটা পরিবৃত্ত সেই জন্য এটার নাম হয়ে যাচ্ছে পরিকেন্দ্র। আচ্ছা, এবার কি বলেছে ওসিবি কোণের মান, ওসিবি কোণের মান। তাহলে আগে আমরা কাজ করি, এইটা যোগ করি, এইটা যোগ করি, এই দুটো যোগ করি। ঠিক আছে, কি বলেছে আমাকে না, ওসিবি এই কোণটা কত বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে, এইটা বলেছে 50 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি বলে দিয়েছে। আবার ভালো করে দেখো, ওসিবি সমান 50 ডিগ্রি, মানে ওসিবি এই কোণটার মান আমাকে 50 ডিগ্রি বলে দিয়েছে। তোমাকে কি বের করতে হবে, বের করতে হবে এই কোণটার মান বের করতে হবে, এইটার মান বের করতে হবে, এইটা বের করতে হবে। তাহলে আগে প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, লক্ষ্য করে দেখো যে এই যে ওবিসি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ওবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে ওটা কি, ওটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। আর এই ওবি এবং ওসি, ওবি এবং ওসি এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে ওসি ইকুয়াল টু ওবি, ওসি ইকুয়াল টু ওবি। কারণ একটা বৃত্তের তো ব্যাসার্ধ সেম হবেই, কারণ ওবি যদি ব্যাসার্ধ হয় ওসি একই তো বৃত্তের ব্যাসার্ধ, আলাদা হবে কেন, একই হবে। তাহলে এই ওবির সাথে ওসিটা সমান, তাহলে ওবির সাথে ওসি যদি সমান হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা অবভিয়াসলি সেম। এইটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, তাহলে এটা তুমি কত পাবে, অবশ্যই এটা 50 ডিগ্রি পাবে। আরে বাবা, এটা ওসির সঙ্গে তো ওবি সমান, তাহলে ওসি বি কোণ সমান ওবিসি কোণ, তাহলে এটা 50 হলে এটা 50। আবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে বিওসি এই যে ত্রিভুজটা রয়েছে না, এই ত্রিভুজের 3টে কোণ মিলিয়ে কত ডিগ্রি আছে, এই ত্রিভুজের 3টে কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। তার মানে এটা 50, এটা 50, তাহলে এটা অবশ্যই 80 ডিগ্রি এটা হবে। তা নাহলে 180 ডিগ্রি হবে না। বিওসি কোণ প্লাস ওসি বি কোণ প্লাস ওবিসি কোণ মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে বিওসি কোণের মানটা আসবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ 80 ডিগ্রি। আচ্ছা, দেখো এখানে লক্ষ্য করে দেখো যে আমি যদি এই বিসি উপচাপটা নিই, এই বিসি যদি উপচাপটা নিই, এই বিসি উপচাপটা নিই, তাহলে বিসি উপচাপে বিওসি কোণটা, এই কোণটা কি হয়ে যাচ্ছে না, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। ঠিক আছে তো, আবার বলছি এই বিসি উপচাপটা নিচ্ছি, এই বিসি উপচাপে বিওসি কোণটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএসি কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ। তোমরা নিশ্চয়ই জানো একই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয় যার মান 80 ডিগ্রি, তাহলে এই কোণটার মান, এই বিওসি কোণের মানটার অর্ধেক হয়ে যাবে, এইটা অর্ধেক হয়ে যাবে, মানে এইটা কত ডিগ্রি আসবে, এইটা হবে 40 ডিগ্রি। আরে বাবা, তুমি তো নিশ্চয়ই জানো 2বিএসি কোণ সমান বিওসি কোণ। বিওসি কোণটা কি বের করলাম, 80 ডিগ্রি বের করলাম, অ্যান্ড দিস ইজ বিএসি কোণ সমান 40 ডিগ্রি। তার মানে বিএসি কোণের মানটা কত বেরোলো, বিএসি কোণের মানটা বেরোলো এখানে 40 ডিগ্রি বেরোলো। এই অঙ্কগুলো মাধ্যমিকের একেবারে উপযুক্ত অঙ্ক, কারণ মাধ্যমিকে এইরকম ধরনের অঙ্কই তোমাদের জানতে চাওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলে আসছি একটা খুব ভালো অঙ্কতে আসছি। বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি
এই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, এটা বলা আছে। বিএসি কোণ 50 ডিগ্রি হলে বিএসি কোণ এইটা সমান কত বলা আছে, এটা 50 ডিগ্রি। বিএসি কোণ 50 ডিগ্রি হলে বিওডি কোণের মান নির্ণয় কত, বিওডি কোণ এইটার মান কত, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা অফ করে দিচ্ছি, এটা আগের অঙ্ক। দেখো ছবিটা আগে প্রথমে আঁকি, ছবি আঁকার পরে তারপরে আমরা দেখব কি বলেছে। কি বলেছে এখানে, প্রথমে বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তার প্রথমে তো একটা সার্কেল তো আঁকতে হয়। তারপরে কি বলেছে, এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজ এটা অঙ্কন করলাম। কি বলেছে এখানে, পরিকেন্দ্র এখানে ও বলেছে, তাহলে এইটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র, এইটা ও বলেছে। আর কি বলেছে না, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই ডি বিন্দুটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এই বিসি বাহুর মধ্যবিন্দুটি এটাও বলা আছে, মানে এই লেন্থটার সাথে এই লেন্থটা ইকুয়াল, বিডি সমান ডিসি। আমি এখানে আমাকে আর কি বলেছে না, বিএসি কোণ এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা বলেছে 50 ডিগ্রি বলেছে, এইটা 50, এটা 50 ডিগ্রি বলেছে। আর তোমাকে বের করতে বলেছে বিওডি কোণের মান কত, তাহলে এক কাজ করি, এই ওডিটাকে যোগ করি, এইটা এর সঙ্গে এটা যোগ করছি, এইটার সাথে এটা যোগ করছি, ঠিক আছে, এটা যোগ করছি। এবারে আমরা দেখি তাহলে কি বলতে চাইছে। যে একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করে দেখো, যে আমি যদি এই বিসি উপচাপটা যদি নিই, এই বিসি যদি এখানে এই উপচাপটা নিই, এই বিসি উপচাপে এই বিওসি কোণ, এই বিওসি কোণ পুরো মানটা এই বিএসি কোণের ডাবল। কেন জানো তো, একই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তচাপটা এখানে বিসি, এখানে উপচাপ, বিওসি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিএসি কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ, and hence বিওসি কোণ সমান 2 into 50 ডিগ্রি and this is 100 ডিগ্রি। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, আমাকে কিন্তু বের করতে বলেছে কোনটা, আমাকে বের করতে বলেছে কিন্তু জাস্ট এই কোণটা বের করতে বলেছে, এইটা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এক কাজ করি, আমি দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি। কোন দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ বিওডি এইটা নিচ্ছি, অ্যান্ড ত্রিভুজ সিওডি এইটা নিচ্ছি। ত্রিভুজ বিওডি অ্যান্ড ত্রিভুজ সিওডি এই দুটো ত্রিভুজ নিচ্ছি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় কিনা। দেখো প্রথমেই আমি তোমায় বলছি, দেখো বিডির সাথে ডিসি সমান বলেই আছে তো, ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এখানে হচ্ছে বিডি সমান হয়ে যাচ্ছে ডিসি, আর এখানে কি বলতো, ওডিটা হচ্ছে সাধারণ বাহু, আর ওবির সাথে ওসি সমান। তাহলে কি বললাম, বিডির সাথে ডিসি সমান, ওডিটা সাধারণ বাহু, ওবির সাথে ওসি সমান। ওবির সাথে ওসি সমানটা কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এস নিয়ম অনুসারে আমরা বলতে পারি এইটার সাথে এইটা সর্বসম। বিডির সাথে ডিসি সমান, ওডি সাধারণ, ওবির সাথে ওসি সমান। তাহলে এস নিয়ম অনুসারে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, সেহেতু আমরা বলতে পারি বিওডি কোণ সমান হয়ে যাচ্ছে সিওডি কোণ। এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে। আরে বাবা, বিওসি কোণের মানটা কত,
100 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তার মানে এইটা 50 আর এইটা 50, ঠিক আছে, কারণ এই গোটা কোণটার মান 100 ডিগ্রি, তাহলে বিওডি কোণের মান 50 আর সিওডি কোণের মান 50, অতএব বিওডি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি, ঠিক আছে, অর্ধেক হয়ে গেল এখানে। আচ্ছা, এবারে এসো নেক্সট প্রবলেমে এসো। এটা করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা আসি বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টারতে আসি। দেখো এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস এসি ডি কোণ সমান 50 ডিগ্রি, এসিডি কোণ সমান 50 ডিগ্রি, এসিডি কোণ সমান 50 ডিগ্রি হলে এসিডি কোণ সমান 50 ডিগ্রি হলে বিএডি কোণের মান কত? বিএডি কোণ এটা সমান কত? ঠিক আছে, আগে অঙ্কটা খুব ভালো করে পড়ে নাও, ভালো করে পড়ে নেওয়ার পরে ছবিটা যেমন যেমন বলেছে ঠিক সেই মতো করে তুমি ছবিটা আঁকবে। কেমন? তোমাকে এখানে কি বলেছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আবার এবি ব্যাস, তাহলে প্রথমে তো আগে বৃত্তটা আঁকবে, প্রথমে তো তুমি আগে বৃত্তটা আঁকলে, ঠিক আছে, বৃত্তটা আঁকলে প্রথমে তুমি আগে দেখো এবি যদি ব্যাস হয় তাহলে সেন্টারটা এবির ওপরে থাকবে, তাহলে এইটা তোমাকে বলেছে কি না ব্যাস বলেছে, এটা ডায়ামিটার বলে দিয়েছে, এটা এবি বলে দিয়েছে, তার মানে এর ওপরে কোনো একটা জায়গাতে সেন্টার আছে, এখানে যেহেতু সেন্টারটা আমার লাগবে না সেই জন্য আমি দিচ্ছি না। আর এবিসিডি কি বলেছে না বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমার এখানে একটা সি নিতে হয় আর এখানে একটা ডি নিতে হয়, এখানে আমি একটা সি বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা ডি বিন্দু নিলাম, এবার কি করলাম এইটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, অ্যান্ড এইটার সাথে এটা যোগ করলাম, ঠিক আছে। এবারে আমাকে কি বলেছে এসিডি কোণ, তাহলে ঠিক আছে আমি এসিটা যোগ করি প্রথমে, এই কোণটা আমাকে বলে দিয়েছে 50 ডিগ্রি, দেখো ছবিটা দেখে একটু ট্যালি করো, কোণটা বলে দিয়েছে আমাকে না এসিডি কোণ, এই কোণটা তোমাকে 50 ডিগ্রি বলে দিয়েছে, তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে এই কোণটা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। এখানে তোমার এখানে কি বলো তো, এখানে তোমার দুটো থিওরাম কাজে লাগবে। কোন দুটো থিওরাম কাজে লাগবে? প্রথম থিওরামটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা কাজে লাগবে। সেকেন্ড যেটা কাজে লাগবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। খুব ভালো করে দেখো, এই এবিটা যদি তোমার ডায়ামিটার হয়, ব্যাস হয়, আর সিটা তো তোমার পরিধির উপরে একটা বিন্দু, তাহলে এই এসিবি কোণটা যেটা রয়েছে, এই এসিবি কোণটা এইটা তো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলবো না, আমি যদি এটাকে ডায়ামিটার ধরি আর এইখানটা যদি সি বিন্দু ধরি, তাহলে এটা এসিবি কোণটা, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর তোমাকে তো এসিডি কোণের মানটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে একেবারে বিসিডি কোণের মানটা কত আসবে? বিসিডি কোণ, এই কোণটার মান আসবে, এটা 90 এটা 50, এটা 90 এটা 50, তাহলে 90 আর 50 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 9 5 14, 140 ডিগ্রি। খুব ভালো করে বোঝো, এটা কোণের হচ্ছে অ্যাডিশন হচ্ছে। আচ্ছা, এইবার আবার লক্ষ্য করে দেখো যে এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিসিডি কোণ প্লাস বিএডি কোণ, বিসিডি কোণ প্লাস বিএডি কোণ, বিসিডি কোণ প্লাস বিএডি কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো হলো সম্পূরক। তাহলে বিসিডি কোণের মান 140, তাহলে বিএডি কোণের মান কত আসবে না বিএডি কোণ সমান
180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, দিস ইজ 40 ডিগ্রি। আসলে কি বলো তো, তোমাকে এগুলো না একটু লিখে লিখে করতে হবে। কি লিখবে তুমি এখানে? এবি ব্যাস, এসিবি কোণ 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অতএব বিসিডি কোণ সমান 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে? 140 ডিগ্রি। এগুলো সব লিখবে। আবার বলবে যে বিসিডি কোণ প্লাস বিএডি কোণ সমান 180 ডিগ্রি, এটাও তুমি লিখবে। পাশে বলে দেবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, অ্যান্ড হেন্স বিএডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? এটা 40 ডিগ্রি হচ্ছে। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, পরের প্রবলেমটা অত্যন্ত ভালো প্রবলেম একটা। এই প্রবলেমটা অনেকবার মাধ্যমিকে এসছে। দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, তারপরে কি বলেছে? এক্স বিসি কোণ সমান 82 ডিগ্রি। এক্স বিসি কোণ, অ্যান্ড দিস ইজ 82 ডিগ্রি, এবং এডিবি কোণ সমান 47 ডিগ্রি। 47 ডিগ্রি হলে বিএসি কোণের মান কত? বিএসি কোণ সমান কত? ঠিক আছে, তোমরা একটু অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ে বোঝো। কারণ অনেকেরই তো এই অঙ্কটা জানা রয়েছে, নিশ্চয়ই তোমরা দেওয়ার মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে করতে পারছো এটা। আচ্ছা দেখো, অনেক অঙ্ক আছে, তো সব অঙ্ক করানো সম্ভব হবে না। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এবারে কি বললাম? বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইটা এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে সেন্টারের আমার কোনো প্রয়োজন নেই, কারণ সেন্টারের কোনো প্রশ্নই নেই। এর বলছে এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত এক্সটেন্ড করেছে, তাহলে এটাকে এক্স বিন্দু পর্যন্ত বাড়িয়েছে। বেশ, তারপরে কি বলেছে? এক্স বিসি কোণটা বলেছে কত ডিগ্রি? না, এই কোণটা বলে দিয়েছে তোমাকে 82 ডিগ্রি, এটা 82 ডিগ্রি বলে দিয়েছে। আর কি বলেছে তোমাকে? এডিবি কোণ 47 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে তো ডিবি যোগ করতেই হয়। তাহলে তুমি এখানে ডিবিটাকে যোগ করে নিলে। কি বলেছে এখানে? না, এডিবি কোণ এইটা হয়ে যাচ্ছে 47 ডিগ্রি, এটা তোমাকে বলেছে। ঠিক আছে, তুমি কি বের করবে? তুমি বের করবে বিএসি কোণটা বের করবে। এই কোণটা তুমি কিন্তু বের করবে। দেখো, এই প্রবলেমটা করতে গেলে তোমাকে একটা বিশেষ ধর্ম জানতে হবে। ঠিক আছে, কি বিশেষ ধর্ম জানতে হবে? এই এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তুমি এবিকে এক্সটেন্ড করেছো এক্স বিন্দু পর্যন্ত। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে এই এক্স বিসি কোণ এই যে কোণটা, এই কোণটার সাথে ইকুয়াল হবে এডিবি কোণ ইকুয়াল হবে। দেখবে তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক চ্যাপ্টারের উপপাদ্যের ঠিক পরে এই প্রপার্টিটা রয়েছে। প্রমাণটা খুবই সহজ। কি লিখবে তুমি এখানে? এক্স বিসি কোণ ইকুয়াল এডিসি কোণ, এটা প্রমাণও করা যাবে, কোনো ব্যাপার নয়। এইটা 180 ডিগ্রি, তার মানে 180 থেকে 82 ডিগ্রি বাদ দিলে তুমি কত হবে? এইটা পেয়ে যাবে। আবার এই কোণটার সাথে এই কোণটা সম্পূরক, তাহলে এইটা যতটা পাবে 180 থেকে বাদ দিয়ে দিলে এটা পেয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এই 82 ডিগ্রিটাই হয়ে যাচ্ছে এডিসি কোণের সাথে সমান। তাহলে এডিসি কোণ সমান
এটা একটা বিশেষ প্রপার্টি, এডিসি কোণ সমান এক্সবিসি কোণ সমান 82 ডিগ্রি। ঠিক আছে, একদম তুমি সরাসরি লাগিয়ে দিতে পারে, কোনো প্রবলেম নেই। তাছাড়া তুমি বসে বসে দেখিয়ে দিতে পারো। তাহলে এডিসি কোণের মানটা তুমি পেয়ে গেছো কত? 82 ডিগ্রি। এবার দেখো, এই গোটা কোণটা তোমার 82 ডিগ্রি, এই গোটা কোণটা 82 ডিগ্রি, তার মধ্যে এইটুকু অংশ 47, এই গোটাটা হচ্ছে 82 ডিগ্রি, তাহলে এইটা 47, তাহলে এইটা কত হবে? তাহলে বিডিসি কোণের মানটা, বিডিসি কোণ, আবার খুব ভালো করে দেখে নাও, এডিসি কোণ মানে এই গোটা কোণটা তোমার 82 ডিগ্রি, আর এইটুকু অংশ 47 ডিগ্রি, তার মানে বিডিসি কোণের মানটা হবে এই 82 ডিগ্রি থেকে তুমি 47 ডিগ্রি বাদ দেবে, 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, এইটা বাদ দেবে, দিলে তুমি কত পাবে? এখানে 7 5 12, তার মানে এটা হচ্ছে 5 3 8 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, 7 5 12 4 3 7 1 8। তাহলে এই বিডিসি কোণের মানটা, বিডিসি কোণের এই মানটা তুমি কিন্তু পেয়ে গেলে। দেখো এটা কত ডিগ্রি পেলে? 35 ডিগ্রি পেলে। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো যে এই বিডিসি কোণ আর বিএসি কোণ দুটো ইকুয়াল। কেন ইকুয়াল হবে বলো তো? একই বৃত্তাংশ তো সকল কোণের মান সমান। এই যে বৃত্তাংশটা আছে, এই যে বৃত্তাংশটা রয়েছে, এই যে বৃত্তাংশটা, এই বৃত্তাংশটা এখান থেকে এই বৃত্তাংশটা, তার বিডিসি কোণ মানেই হচ্ছে বিএসি কোণ। তাহলে বিডিসি কোণের মান তুমি যদি এটা 35 ডিগ্রি পাও, তার মানেই হচ্ছে বিএসি কোণ। তার মানে অতএব বিএসি কোণের মানটা হয়ে যাচ্ছে, বিএসি কোণ মানে হচ্ছে 35 ডিগ্রি। হয় কেন 35 ডিগ্রি হচ্ছে? তা তুমি এই যে বৃত্তাংশটা নিচ্ছ, এই যে বৃত্তাংশটা নিচ্ছ, এই বৃত্তাংশের ক্ষেত্রে বিডিসি কোণ মানেই হচ্ছে বিএসি কোণ, তারপরে এটা 35 ডিগ্রি। আচ্ছা, এইটা তোমরা একটা খুব ভালো প্রবলেম পেলে। আচ্ছা, এ দেখো এরকম জ্যামিতি তো অনেক প্রবলেম রয়েছে, আমার এই অল্প সময়ের মধ্যে আমরা সব দেখাতে পারবো না, তবে এটুকু তোমাদের আমি বলতে পারি, তোমরা টেক্সট বইয়ের যে অবজেক্টিভগুলো রয়েছে, সব ধরনের অবজেক্টিভ, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তর, ধর্মী প্রশ্ন, এগুলো তোমরা একটু বুঝে ভালো করে ছবি এঁকে, যেমন যেমন প্রবলেম বলেছে সেইভাবে ছবি এঁকে করবে, ঠিক হয়ে যাবে। কারণ তোমাদের এখন সব রেডি হয়ে গেছে। আমি জাস্ট কিছু দেখালাম, এখনও অনেক কাজ রয়েছে, সেগুলো বলতে হবে। এবারে আমরা চলে আসছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন জ্যামিতির। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন জ্যামিতির দেখো, উপপাদ্য তো তোমাকে আগেই বলা হয়েছে, একটা করতে হবে, দুটো থেকে একটা 5 নম্বর থাকবে। আর উপপাদ্যের প্রয়োগ আগেই বলেছি, একটা করতে হবে, দুটো থেকে একটা 3 নম্বর। আর সম্পাদ্য তোমাকে করতে হবে, সেটাও একটা, দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে 5 নম্বর, এটা আগেই বলেছি। আচ্ছা, এইবার প্রথমে আমরা উপপাদ্যটা একটু আলোচনা করি, ঠিক আছে? দেখো, আমি প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের উল্লেখ করে গেছি যে খুব বেশি সাজেশান উপপাদ্যের ক্ষেত্রে না করাই ভালো, কিন্তু কিছু কিছু উপপাদ্যকে তোমাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে, যে উপপাদ্যগুলো তোমার মনে হয়েছে যেন এগুলো গুরুত্ব দিয়ে পড়ার দরকার আছে, কিন্তু তুমি কখনোই সেগুলোই পড়ে যাবে, অন্যগুলো পড়বে না, তা কিন্তু নয়। আমি সেই রকম কথা ভেবে তোমাদেরকে 6টা উপপাদ্য খুব গুরুত্ব দিয়ে পড়তে বলছি, হ্যাঁ? কিন্তু তোমরা কিন্তু সাজেশান করবে না, এরপরেও কিন্তু তোমরা সবটাই করে রাখবে। কি কি 6টা উপপাদ্য তোমরা একটু ভালো করে শোনো। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে, প্রমাণ করো। একদম প্রথমের দিকে বৃত্তের উপপাদ্য, এটা করবে। ওর ঠিক পরেই আর একটা উপপাদ্য রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করো। অঙ্কিত কোনো লম্বরেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করো। এটাও তোমরা ভালো করে পড়বে, আর খুব ভালো করে, আরও ভালো করে পড়বে, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ করো। একদম লিখে লিখে সুন্দর করে এটা প্রমাণ করবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, খুব ছোট উপপাদ্য, কিন্তু খুব ভালো করে তোমাকে করে রাখতে হবে এটা। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক,
প্রমাণ করো, এটা কোনোভাবেই তুমি না করে যাবে না, অবশ্যই তুমি করবে, লিখে লিখে করবে। অত্যন্ত সহজ উপপাদ্য, আর একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। যদিও এটা এসে গেছে তবুও আমি বলছি পড়ে রাখো। এই 6টা উপপাদ্য একেবারে সুন্দর করে ভালো করে পড়বে। বাকিগুলোও তুমি কিন্তু পড়বে, পড়বে না এমন নয়, কিন্তু পড়ে যাবে। এগুলো গুরুত্ব দিয়ে একটু পড়বে খুব ভালো করে। আচ্ছা, সম্পাদ্যর ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি, বিগত সালের প্রশ্ন সব লক্ষ্য করে দেখেছি, তোমরা কিন্তু পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই দুটো বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের তো অনেক রকম ভাবে আঁকতে বলে তোমাকে, কখনো 3টে বাহু দেওয়া থাকবে, কখনো 2টো বাহু তাদের অন্তর্ভুক্ত করে, বিভিন্ন কন্ডিশন, কখনো সমকোণী ত্রিভুজ, এই বিভিন্ন কন্ডিশনে তোমাকে তো ত্রিভুজ আঁকতে বলা হয়। বিভিন্ন কন্ডিশনে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই দুটো কিন্তু খুব ভালো করে আঁকবে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের অনেকের ক্ষেত্রে অন্তর্বৃত্তটা অনেকের ক্ষেত্রে মিলতে নাও পারে, ঠিক আছে, কিন্তু তোমরা যদি একটু মেজারমেন্টগুলো ঠিক ঠিক করে নাও, সমস্ত ঠিক ঠিক করে নিয়েতে থাকো, আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না, পেরে যাবে। আচ্ছা, আমি তোমাদের গণিত প্রকাশ বইয়ের কতগুলো জিনিস তোমাদের বলে দিচ্ছি, এগুলো অবশ্যই করবে, বাকি তুমি করবে। যেমন পরিবৃত্তের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, দেখো পেজ 176, পেজ 176 একের দাগের রোমান হরফে 1 থেকে 6 পর্যন্ত। কি বললাম? পেজ 176 একের দাগের রোমান হরফে 1 থেকে 6 অবধি এই 6টা অঙ্ক ভালো করে করবে। এখানে দেখবে বিভিন্ন ত্রিভুজ দেওয়া রয়েছে। পেজ 178 একের দাগের 1 থেকে 7 অবধি, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, আঁকবে। আবার আমি বলছি, অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত খুব ভালো করে সুন্দর করে আঁকবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা লাস্ট রিমেনিং রয়েছে স্পর্শক, সেটাও খুব ভালো করে করবে। এই অন্তর্বৃত্ত পরিবৃত্তটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। আর অবশ্যই তুমি কিন্তু অঙ্কন চিহ্ন দেবে। অঙ্কন চিহ্ন কিছু নয়, তুমি কি এঁকেছো সেটা জাস্ট লিখে দেবে, তোমার কি মেজারমেন্টটা আছে সেটা লিখে দেবে, কিন্তু কিভাবে করলে সেটা বলার দরকার নেই। তাহলে এইটা তোমাদেরকে বললাম, তোমরা এটা খুব ভালো করে সম্পাদ্য করবে। কি কি করবে তাও বললাম, অঙ্কন চিহ্ন তুমি দেবে, এটাও কিন্তু তোমাকে বলা হলো। আচ্ছা, এবারে আসছি আমরা উপপাদ্যের যে প্রয়োগ থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যেটাকে এক্সট্রা জিওমেট্রি আমরা বলি, এটা 3 নম্বরে একটা করতে হয়। এটা তো অনেক রয়েছে, মানে উপপাদ্যের প্রয়োগ আমরা আগেও বলেছি যে কিছু সালের প্রশ্ন স্টাডি করে দেখেছি, একটা উদাহরণ থেকে দেয়, একটা এক্সারসাইজ থেকে দেয়। এই থিওরি সবসময় যে খাটে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এটা পড়ে। সবসময় এই থিওরি খাটবে তা নয়। তবে এবারের জন্য আমার বলছে 10 নম্বর অধ্যায়ে যেটা রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, হ্যাঁ, চ্যাপ্টার নম্বর 10 আর চ্যাপ্টার নম্বর 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই দুটো অধ্যায়ের উদাহরণ থেকে প্রয়োগ এবং এক্সারসাইজ থেকে যে প্রয়োগগুলো রয়েছে, এক্সট্রাগুলো রয়েছে, একটু ভালো করে করে যাবে। কি বললাম? 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই চ্যাপ্টার খুব ভালো করে করবে। এই চ্যাপ্টারের উদাহরণের যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো দেখবে এবং এক্সারসাইজে দেখবে। এবার অনেক সহজ কঠিন মিশিয়ে দেওয়া আছে, মাধ্যমিকের উপযোগী। আবার এমন করো না মাধ্যমিকের উপযোগী নয় তুমি ভেবেছো, কিন্তু সেটা মাধ্যমিকের উপযোগী। এগুলো তুমি মোটামুটি এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে করবে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করবে ভালো করে। এবং প্রথমের দিকের গুলো কিন্তু বাদ দেবে না, উদাহরণ এবং এক্সারসাইজগুলো, এটা এই দুটো চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়তে বলছি। কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে একটু সদৃশতা অবধি, সেটাও কিন্তু তোমরা পড়ে যাবে। হ্যাঁ, বাই চান্স মনে করো কখনো অসুবিধা হলো, আর যাদের কনসেপশান খুব ক্লিয়ার আছে, যাদের খুব ভালো করে বোঝে, তাদেরকে যে কোনো খুশি দিলেই তারা করে ফেলবে। আর আমরা লক্ষ্য করে দেখেছি মাধ্যমিকের ক্ষেত্রে এক্সট্রা জ্যামিতি কিন্তু খুব বেশি কঠিন দেওয়া হয় না, তোমাদের এমনভাবে দেওয়া হবে যে একদম খুব কনসেপচুয়াল প্রয়োগ, যেগুলো একদম উপপাদ্যের ডাইরেক্ট প্রভাব থাকবে, সেরকমই দেওয়া হয়। খুব কঠিন দেওয়া হবে না মনে হয়। তোমরা কিন্তু এই দুটো চ্যাপ্টার সাথে সাথে অন্যগুলো ভালো করে দেখে যাবে।
আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আর একটা লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমিতি। হ্যাঁ, এই পরিমিতি চ্যাপ্টারের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, আর পরিমিতির যখন অঙ্ক করবে, এই পরিমিতি অঙ্ক করার সময় পরিমিতির ফর্মুলাগুলো প্রথমে বসাবে। ঠিক আছে, যেমন আমাকে যদি বলে যে গোলকের ঘনফল কত, 4/3 পাই আর কিউব, আরটা কি, ভি সমান 4/3 পাই আর কিউব, ভিটা কি, সেইটা তোমাকে কিন্তু ভালো করে লিখতে হবে। অনেকে কী করে একদম অঙ্কে ডাইরেক্ট চলে এলো, 4/3 পাই আর কিউব লেখে না, কিন্তু নিয়ম হচ্ছে তোমাকে ফর্মুলাটা প্রথমে লিখতে হবে। ফর্মুলাটা লেখার পরে কোনটা কি ইন্ডিকেট করে সেটা কিন্তু ভালো করে তোমাকে বলে দিতে হবে। তা এইটা প্রথমে করবে, আর এক নজরে পরিমিতির সমস্ত সূত্রগুলো তোমার যেন মাথায় থাকে। তুমি এক কাজ করতে পারো, তুমি বাড়িতে তোমার পড়ার টেবিলের কাছে সমস্ত সূত্রগুলো অ্যাট এ গ্ল্যান্স তুমি লিখে রেখে দাও। তুমি যখন পড়ার টেবিলে আসবে দেখে নেবে, ফর্মুলাগুলো দেখে নেবে, কোনটা কোন ফর্মুলা দেখে নিলে দেখবে খুব সুন্দরভাবে মনে থেকে যাবে। ঠিক আছে, এটাও অনেকে করে, তুমি কিন্তু এভাবেও কিন্তু করতে পারো। আচ্ছা, এইটা প্রথমে বললাম। আর একটা বললাম, এখানের যে মার্কস ডিস্ট্রিবিউশন আমরা প্রথম ক্লাসে যখন বুঝিয়েছিলাম তখন বলেছি, জাস্ট একটু উল্লেখ করে যাচ্ছি। এখানে বহু পছন্দভিত্তিক প্রশ্ন একটা থাকবে, শূন্যস্থান পূরণ একটা থাকবে, সত্য অথবা মিথ্যা একটা থাকবে, আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে 3টে থাকবে, মাথায় রেখো 3টে থাকবে। আর 3টে মানে 2, 3, 6 নম্বর। আর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 4টে, 4 নম্বর করে 4টে। এবারেই কিন্তু এত বেশি দেওয়া হচ্ছে, আর মানে বিগত দিনে 2টো করতে হতো, এবারে কিন্তু 4টে করতে হচ্ছে। আর একটা কথা বলি, এই পরিমিতিতে বইতে এত প্রবলেম রয়েছে, এত অঙ্ক রয়েছে উদাহরণ এবং এক্সারসাইজে, হ্যাঁ, আমার মনে হয় খুব সাফিসিয়েন্ট হবে। কারণ এত অঙ্ক রয়েছে, এত জিনিস রয়েছে, উদাহরণ এক্সারসাইজ যদি করো আমার মনে হয় কোনো অঙ্ক এর বাইরে আসবে না। তবে মনে রেখে দেবে, পরিমিতির অঙ্ক করার সময় তুমি কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। অনেকে কি করে, অনেকে অঙ্কগুলো জাস্ট বাংলা অন্যান্য সাবজেক্ট যেরকম পড়ার মতো পড়ে নিচ্ছে বই দেখে, এরকম করবে না। তুমি প্রতিটা অঙ্ক পড়বে, প্রতিটা অঙ্কের ক্যালকুলেশান করবে, প্রতিটা অঙ্ক লিখবে, আর প্রবলেমটা বোঝার চেষ্টা করবে। সবথেকে বড় কথা, কোনো পরিমিতির প্রবলেমে তুমি চট করে তোমার কষাটা দেখবে না, তুমি নিজে নিজে কষবে অঙ্ক, তো নিজে নিজে ফর্মুলা ফেলবে। ঠিক আছে, কোন ফর্মুলা কেন ফেলছো সেটা তুমি যদি নিজে নিজে করো তুমি অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের যে টেস্ট পেপার রয়েছে বা বিভিন্ন সংস্থার প্রশ্নবিচিত্রা রয়েছে, তাতে দেখবে বইয়ের অঙ্কগুলোই ফেলে দেওয়া আছে, হয় উদাহরণের অঙ্ক নাহলে এক্সারসাইজের অঙ্ক। তাহলে তুমি এইটাকেই ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর ফর্মুলাগুলো নিজের থেকে ফেলার চেষ্টা করবে। যারা ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে, যারা ভালো ভালো ছাত্রছাত্রী, তারা নিশ্চয়ই সব করা হয়ে গেছে। আর আমি তোমাদের বলছি যে কয়েকটা অঙ্ক আমি একটু বলি, কারণ এই অল্প সময়ে তো সব হবে না, বলছি। প্রথমে একটা অঙ্ক দিচ্ছি, এটা অবজেক্টিভে খুব ভালো পড়ে আর কি। 1 নম্বর প্রথম অঙ্কটা কি বলছে, যে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার এটা বলেছে। এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত।
দেখো অঙ্কটা দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার দিয়েছে, আর কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 15 সেন্টিমিটার। বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো একটা সমকোণী চৌবল যেটা বলেছে, এর সমগ্র তল বলতে কটা তল থাকে? এর তল থাকে 6টা তল থাকে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা তল থাকে। তাহলে এই 6টা তলের ক্ষেত্রফল চাইছে তোমাকে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো 6টা তলের ক্ষেত্রফল সূত্রটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এইটা বলেছে। কেন হয় তোমরা নিশ্চয়ই জানো, যখন থিওরি পড়েছো তোমরা জানো। আমরা এখানে করি কি, আমরা এখানে এক কাজ করি, এই দৈর্ঘ্যটাকে আমরা a সেন্টিমিটার ধরি, এটাকে a সেন্টিমিটার ধরি, প্রস্থটাকে আমরা এখানে b সেন্টিমিটার ধরি, আর উচ্চতাকে আমরা এখানে c সেন্টিমিটার ধরি। কি বলা হলো? দৈর্ঘ্যটাকে তুমি a সেন্টিমিটার ধরলে, প্রস্থকে তুমি b সেন্টিমিটার ধরলে, উচ্চতাকে তুমি c সেন্টিমিটার ধরলে, এই তিনটে ধরে নিলে ফার্স্ট। তাহলে a প্লাস b প্লাস c এইটা সমান 24। এইটা তোমার ফার্স্ট কন্ডিশন বলা আছে, ঠিক আছে? এবার কি বলেছে, এর কর্ণের দৈর্ঘ্য, সমকোণী চৌবলের কর্ণের দৈর্ঘ্য কি হয় তোমরা নিশ্চয়ই জানো। এই ফর্মুলাটা হয় দৈর্ঘ্য স্কোয়ার আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হয়। তাহলে এখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এইটা সমান কত না 15, এটা বলা আছে। তার মানে এটাকে যদি আমরা একটু স্কোয়ারিং করি, বর্গ করি, তাহলে কত দাঁড়াবে এটা না a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা সমান কত দাঁড়াবে? এটা সমান 15 স্কোয়ার, 15 স্কোয়ার, এটা দাঁড়াবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে এখানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা বের করতে হবে। কেন এটা বের করতে হবে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, b ইন্টু c, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাকে 2 টাইমস, এটা 2 টাইমস, এটা বের করতে হবে। আচ্ছা, এবারে ফর্মুলাটা কি আছে এখানে? হ্যাঁ, ফর্মুলাটা আমরা এস্টাবলিশ করছি। দেখো আমাদের একটা ওয়েল নোন ফর্মুলা রয়েছে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এইটা সমান আমরা কি জানি? এটা সমান জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি ইন্টু সি, এটা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এই ফর্মুলা থেকে তোমাকে কোনটা তোমার বের করতে বলেছে না এইটা বের করতে বলেছে তোমাকে। তাহলে এটা যদি বের করতে বলে তাহলে তুমি এখানে লিখে দাও এইভাবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা তাহলে এটা স্কোয়ার মাইনাস এইটা, তার মানে তোমার কত হবে এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খুব সহজ, জাস্ট এদিক থেকে ওদিকে আনা, আর কিছুই নয়। তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত বলা আছে এখানে? আগে কত বলা আছে? 24। তাহলে এইটা সমান কত হয়ে যাচ্ছে? 24 স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে? 15 স্কোয়ার। এটার মান 15 স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এটা রয়েছে। এবার এইটাকে আমরা কি করবো জানো তো? এটাকে জাস্ট 24 ইন্টু 24 করবো না, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 24 প্লাস 15 ইন্টু 24 মাইনাস 15, এটা করবো। 24 প্লাস 15 সমান কত হয়ে যাচ্ছে এখানে? 5 4 9 3 3 9, আর এটা কত হয়ে যাচ্ছে? এটা 9 9 5 14। এবার এটা প্রোডাক্ট করুন, 9 লং 81, 9 লং 81, 9 3 27, 28 29 30 31 32 34 35 351। এটা যেহেতু এরিয়া বোঝাচ্ছে, ক্ষেত্রফল বোঝাচ্ছে, তাহলে এর একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে বর্গ সেমি। যেহেতু এটার এরিয়া চাইছে, এরিয়া মানে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটা এই অঙ্কটা
এভাবেই হলো 351। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ, খুব সহজ অঙ্ক। এই সহজ অঙ্কগুলোই পরীক্ষায় দেয়, ঠিক আছে। আমি কেন এই অঙ্কটা সিলেকশন করলাম, কারণ এই ফর্মুলাটা থেকে অঙ্কটা নিয়ে আসতে হবে, সেই জন্য এই অঙ্কটা আমি সিলেকশন করেছি তোমার। আচ্ছা, এবারে আরেকটি অঙ্ক দিচ্ছি। আমি আবার বলছি তোমাদের, সব অঙ্ক তোমাদের জন্য আমি করতে পারবো না, কারণ এই অল্প সময়ের মধ্যে অনেক অঙ্ক করা সম্ভব নয়। আমি প্রতিটা চ্যাপ্টারের একটা একটা করে দিচ্ছি, দেখি। এরপরে কি বলেছে, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙে, যদি এই অঙ্কটা বইয়ের অঙ্ক, তবু আমি করে দিচ্ছি অঙ্কটা, বইয়ের এক্সারসাইজের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার হতো। 539 ঘন ডেসিমিটার হতো। 539 ঘন ডেসিমিটার হতো। চোঙটির উচ্চতা কত? চোঙটির উচ্চতা কত? দেখো, এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করেছো, অনেকেই করেছো, আর একটা বার দেখে নাও কিভাবে অঙ্কটা করা হচ্ছে। এই অঙ্কটার বলছে চোঙটার উচ্চতা কত, তাহলে বেসিক্যালি যে লম্ববৃত্তাকার চোঙটা রয়েছে, হ্যাঁ, এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা কিন্তু ওর ব্যাসার্ধের দ্বিগুণ। এইটাই কিন্তু চোঙের উচ্চতা ধরা হবে, ব্যাসার্ধের দ্বিগুণটা উচ্চতা হবে। এবার এখানে বলেছে, এখানে একটা যদির প্রশ্ন এনেছে, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, যদি হতো, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, এটা মাথায় রাখতে হবে তোমাকে। উচ্চতাটা কি না, এর ব্যাসার্ধের দ্বিগুণ, এটা তোমাকে তুমি মাথায় রাখো। এবার এখানে কন্ডিশন আরোপ করেছে কি, কন্ডিশন আরোপটা করেছে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তখন বলছে যে এটার যে ভলিউমটা, আয়তনটা হচ্ছে কত না 539 ঘন ডেসিমিটার হতো। কন্ডিশন আরোপ করে বলছে যে আয়তন 53 ঘন ডেসিমিটার হতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি তোমাদেরকে কি বলছি, এখানে এটা হচ্ছে, লক্ষ্য করে দেখো এখানে, তাহলে এখানে এইচ সমান, প্রথমে উচ্চতাটাকে এইচ ধরতাম, এইচ, আর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ এখানে হচ্ছে আর ধরে নিচ্ছি। বলছে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। ঘন ডেসিমিটার হতো মানে বেশি হতো, এটা উল্লেখ করেনি, বেশি হতো। তাহলে এখানে ব্যাসার্ধটা কত বলেছে, এখানে ব্যাসার্ধটাকে আমি আর ধরছি, উচ্চতাটাকে এইচ ধরছি। তার মানে অ্যাকচুয়ালি এইচ সমান কত, 2r, এইটা। এবার বলছে কন্ডিশন আপ করছে কি, উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, তার মানে সেকেন্ড ক্ষেত্রে আমরা কি বলছি, এইচ সমান কত হয়ে যাচ্ছে এখানে 6r, ঠিক আছে।
বলছে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার এখানে হতো, মানে এখানে বেশি হতো, মানে এখানে একটা শব্দ দিলে ভালো হতো, ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে বলছে চোঙটির আয়তনের ফর্মুলা কি না, চোঙটার আয়তন হচ্ছে তোমার, এখানে তুমি নিশ্চয়ই জানো, পাই আর স্কোয়ার এইচ, এইটা চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। তার মানে তুমি কন্ডিশনে কি বলতে পারো না, পাই আর স্কোয়ার ইন্টু এইচের মান কত 6r মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু 2r, পাই আর স্কোয়ার 6r মাইনাস পাই আর স্কোয়ার 2r, এইটা সমান কত বলেছে, এটা সমান 539। ওই যে এখানে একটা শব্দ দেয়নি, বেশি হতো, তাই 539। তাহলে এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এটা 6 পাই আর স্কোয়ার, তার মানে বলা যেতে পারে 6 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার সমান 539, অ্যান্ড হেন্স 4 পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে 539। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আর স্কোয়ারটা কত পাবে না, আর স্কোয়ার পাবে, আর স্কোয়ার সমান পাবে 539 ইন্টু 1/4 পাই, 1/4 ইন্টু পায়ের মান কত 22 ইন্টু 7, এখানে একবারে বসিয়ে দিয়েছি আর কি, 4টা নেমে গেল, নিচে নেমে গেল, পাই মানে কত 22, ওপরে 7 চলে গেল, তাহলে 4-এর 3। আচ্ছা, এইখানে কিন্তু এইটা আর স্কোয়ার নয়, এটা আর কিউব, এইটা কত হবে, এটা আর কিউব। কেন বলো তো আর কিউব হলো, এখানে একটা আর, এখানে আর স্কোয়ার, আর স্কোয়ার আর গুণ করলে কত আর কিউব, আর স্কোয়ার আর গুণ করলে কত আর কিউব, তার মানে এইটা আর স্কোয়ার না হয়ে এটা আর কিউব হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি করে গেছিলাম পাই আর স্কোয়ার ইন্টু 6r, তাহলে আর স্কোয়ার আর গুণ করলে কত আর কিউব, আর স্কোয়ার আর গুণ করলে কত আর কিউব, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, দিস ইজ 4 পাই আর কিউব। ঠিক আছে, তার মানে এইটা কত হবে, এইটা হয়ে যাচ্ছে কত আর কিউব। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও কিন্তু ইন্ডেক্স ল, এইটা হচ্ছে 2, এটা 1, তার মানে এটা 3, এটা 2, এটা 1, এটা 3, তার মানে 4 পাই আর কিউব সমান এইটা। আচ্ছা, এবার এটা কাটাকাটি করে দেখে নাও, 2 11 2 22 আর 11 4 44, 9 11 99। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 9 9 4 13, 4 1 5 হয়ে গেল। তার মানে এখানে কত হচ্ছে, এখানে কত বলো তো, 7 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2, একদম গুণ করবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মান কত আসবে, আর এর মান এসে যাবে, একটা 7 এখান থেকে নাও, আর একটা এখান থেকে 2 নাও, এটা কিউব আছে, এটা তার মানে একটা 7 একটা 2। আমি একটু আগে কি বলছিলাম, উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এইচ সমান কত 2r, তাহলে এইচ এর মান কত, এইচ ইকুয়াল টু 2r সমান 2 ইন্টু 7/2, তার মানে এটা হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার, এটা 7 ডেসিমিটার। এইখানটা একটা বেশি শব্দটা আসবে, বেশি হতো, আর এখানে আর স্কোয়ার আর গুণ করলে আর কিউব, আর স্কোয়ার আর গুণ করলে আর কিউব। ঠিক আছে, এই গেল। এবারে আমরা আসছি, আচ্ছা আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো অঙ্কটা, অঙ্ক খুব সিনসিয়ারলি করবে, হ্যাঁ, আর মাথা সবসময় ঠান্ডা রাখবে। হ্যাঁ, ভুল গেলেও দেখবে অঙ্কটা তুমি সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে, দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। ফাঁপা
গোলকে পরিণত করা হলো। ঠিক আছে, নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো। নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো অঙ্কটা পড়তে থাকো। বলছে দুটো গোলককে এখানে বলছে গলাতে বলেছে, দুটো গোলককে গলিয়ে একটা পুরো ফাঁপা গোলকে পরিণত করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফাঁপা গোলকে পরিণত করা হলো। তো বলছে যে নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো। তবে এখানে এই যে দুটো গোলক আছে, এই দুটো গোলক একসাথে যদি আমরা করি, যে এই দুটো নিরেট গোলকের আয়তন V1 প্লাস V2, এই গোলকটার আয়তন, এই দুটো গোলকের আয়তন কত হচ্ছে? এটা 4/3 পাই r3, এইটা হচ্ছে 4/3 পাই r3। এই দুটোকে যদি আমি সলভ করি তাহলে 4/3 পাই, এটাকে সলভ করলে হয় 4/3 পাই ইন্টু 217, এটা হলো। এবার এই যে ফাঁপা গোলকটা হচ্ছে, এই ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি কত? বাইরের দিকের ব্যাসার্ধ সমান x সেন্টিমিটার। তাহলে ভেতরের দিকের ব্যাসার্ধ কত হবে? না, ভেতরের দিকের ব্যাসার্ধ হবে x-1 সেন্টিমিটার। x-1 সেন্টিমিটার। তাহলে ফাঁপা গোলকটির ঘনফল কত হবে? ফাঁপা গোলকটির ঘনফল আমরা V3 নিচ্ছি 4/3 পাই x³ মাইনাস x-1 এর হোল কিউব, এইটা নিলাম। এটাকে যদি সলভ করি তাহলে আমরা এরকমই পাবো, 4/3 পাই সলভ করলে এরকমই পাবো, 4/3 পাই 3x² মাইনাস 3x প্লাস 1, এইটাই পেয়ে যাবো ক্যালকুলেশন করলে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি V3 সমান V1 প্লাস V2, তার মানে কত হয়ে যাচ্ছে? 4/3 পাই ইন্টু 3x² মাইনাস 3x প্লাস 1 দিস ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 217। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x² মাইনাস 3x মাইনাস 216 দিস ইজ 0, 216 দিস ইজ 0। এটাকে আমরা বলতে পারি x² মাইনাস x, 3 7 21, 3 2 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি x² মাইনাস 9 8 72, 9x প্লাস 8x প্লাস 72 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 9 ইন্টু x প্লাস 8 দিস ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 9। যেহেতু x প্লাস 8 নট ইকুয়াল টু 0, আর x এর মান -8 কখনো হবে না, কারণ ব্যাসার্ধ কি কখনো মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে x সমান -8 নেওয়া যাবে না, তাহলে এটাই নেব। এটা নেব যখন এটা নট ইকুয়াল টু 0। তাহলে ভেতরের দিকের ব্যাসার্ধ কত? 9 সেন্টিমিটার। অতএব ভেতরের দিকের ব্যাসার্ধ, মানে ভেতরের দিকের বলছে না, গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? 9 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা করে রেখে দেবে। এই ক্যালকুলেশনটা খুব সহজ ক্যালকুলেশন। যাই হোক, তোমাদের আরও অঙ্ক করালে আমার অন্তত খুব ভালো লাগতো, কিন্তু সময় খুব বেশি হয়ে যাচ্ছে। তাই আমি আগামী 2021 শিক্ষাবর্ষে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার পক্ষ থেকে আবেদন যে তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, এবং পরীক্ষার পরে, পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা রিভিশন করবে,
অত্যন্ত ভালো করে রিভিশন করবে, ভুল ভ্রান্তিগুলো যেগুলো আছে ঠিকঠাক করবে, আর কনফিডেন্সের সাথে অঙ্ক করবে। আশা করি তোমাদের সফল তোমরা হবে এবং আশা করি তোমরা 100% নম্বরই পাবে। এবং অঙ্কে কোনো ছাত্রেরই মানে কম নম্বর পাওয়ার কথা নয় আমার মনে হয়, কারণ অঙ্ক খুব কঠিন নয়, অঙ্ক খুব সহজই সাবজেক্ট যদি তোমরা একটু ঠিকঠাক পড়ো। আর RCBS চ্যানেল তোমাদের জন্য রয়েছে, তারা যে কাজ শুরু করেছে বিভিন্ন সাবজেক্টের উপরে, তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা তোমাদের ঘরে ঘরে এই প্রোগ্রাম পৌঁছে দিচ্ছে। সুতরাং RCBS চ্যানেলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো, ছাত্রছাত্রীরা অনেক উপকার তোমরা পাবে। আর এই বলে সবাইয়ের 2021-এর মাধ্যমিক ভালো হোক, এই সাফল্য কামনা করে আমি শেষ করছি।